শুভেচ্ছা বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাইফুল ইসলাম, ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান। আমি 10 বছরের মতো বা তারও বেশি সময় হবে প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা করেছি ন্যাচারাল সিস্টেম অফ মেডিসিন নিয়ে, এবং 20 বছরের মতো প্র্যাকটিস করছি চিকিৎসক হিসেবে। আমার কিছু অবজারভেশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাবছি। সেই কারণে আমার আজকের আলোচনার নামটি দিয়েছি চিকিৎসা বিভ্রাট। বর্তমানে আমাদের দেশে প্রচলিত কনভেনশনাল ট্রিটমেন্ট সিস্টেম বা অ্যালোপ্যাথি চিকিৎসা নামে যেটি বহুল পরিচিত, এই পদ্ধতিটি অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। চিকিৎসকদের উচ্চ পরামর্শ ফি, ব্যয়বহুল প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা, ওষুধের আকাশ ছোঁয়া দাম ইত্যাদির কারণে এই চিকিৎসা ব্যবস্থাটি দরিদ্র মানুষের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। এসব বাদ দিলেও অ্যালোপ্যাথি চিকিৎসার সবচেয়ে জটিল বিষয়টি হচ্ছে স্পেশালাইজেশন বা স্পেশালাইজড চিকিৎসক নির্ভরতা, অর্থাৎ বিশেষজ্ঞ চিকিৎসক নির্ভরতা। এখন মানব অঙ্গের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য পৃথক পৃথক ডাক্তার রয়েছেন। একসময় আমাদের দেশে জিপি বা জেনারেল প্র্যাকটিশনার ছিল, যারা সব রোগের চিকিৎসা এক হাতে করতেন। বর্তমানে সে যুগ নেই। একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত রোগ ব্যাধি হতে পারে, একই সাথে একজন মানুষের একাধিক অঙ্গ রোগাক্রান্ত হতে পারে, বা একজন মানুষ একই সাথে ভিন্ন ভিন্ন অসুখে ভুগতে পারে। ধরা যাক একজন বয়স্ক মানুষ একই সাথে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আলঝাইমার্স, হাড়ের সমস্যা, হৃদরোগ ও কিডনি রোগে ভুগছেন। এখন এই মানুষটিকে একই সাথে একজন মেডিসিন বিশেষজ্ঞ, একজন হৃদরোগ বিশেষজ্ঞ, একজন নিউরোলজিস্ট, একজন ডায়াবেটোলজিস্ট, একজন অর্থোপেডিক্স এবং একজন নেফ্রোলজিস্টের শরণাপন্ন হতে হবে। এতে যেমন প্রচুর অর্থ ব্যয় হবে, তেমনি একটি টেকনিক্যাল ঝুঁকিও রয়েছে। প্রত্যেক ডাক্তার তার বিভাগের সমস্যা অনুযায়ী রোগীকে ভিন্ন ভিন্ন ওষুধ প্রেসক্রাইব করেন। এর মধ্যে এমন ওষুধও থাকতে পারে যা অন্য ওষুধের সাথে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, কারণ এখানে ওষুধের সমন্বয় করা হচ্ছে না। অ্যালোপ্যাথিক চিকিৎসা হলিস্টিক বা সার্বদৈহিক চিকিৎসা পদ্ধতি না হওয়ার কারণে রোগীদের এই ভোগান্তির শিকার হতে হচ্ছে। রোগী নিজে প্রকৃত সমস্যা চিহ্নিত করতে না পারার কারণে অনেক সময় ভুল ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন। এতে জটিলতা আরও বাড়ছে। কিছু অ্যালোপ্যাথিক চিকিৎসক সাম্প্রতিক সময়ে অ্যালোপ্যাথিক চিকিৎসার পরিবর্তে ন্যাচারাল সিস্টেম অফ মেডিসিনের দিকে ঝুঁকে পড়েছেন। আমাদের দেশের প্রায় সব ফার্মাসিউটিক্যাল কোম্পানি ন্যাচারাল মেডিসিন তৈরি করছে। এই সব কোম্পানিগুলো ব্যবসায়িক স্বার্থে অ্যালোপ্যাথিক চিকিৎসকদের ন্যাচারাল মেডিসিন প্রেসক্রাইব করতে উৎসাহিত করছে। কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসার শিক্ষা ব্যবস্থার কারিকুলামে ন্যাচারাল মেডিসিন অন্তর্ভুক্ত না থাকায় এক্ষেত্রেও ভুল পরামর্শের ঝুঁকি থেকে যাচ্ছে। বিকল্প চিকিৎসা হিসেবে প্রচলিত হোমিওপ্যাথি, ইউনানি বা আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থায় যথেষ্ট মানসম্পন্ন চিকিৎসক গড়ে না ওঠায় মানুষের বিকল্প চিকিৎসার প্রতি ততটা আস্থাশীল হতে পারছে না মানুষ। বিকল্প চিকিৎসা পদ্ধতি হলিস্টিক অ্যাপ্রোচ, কস্ট এফেক্টিভ এবং সেফ হওয়ার পরেও প্রয়োজনীয় অবকাঠামো, আধুনিক সুযোগ সুবিধা ও মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে এক্ষেত্রে দক্ষ চিকিৎসক তৈরি হচ্ছে না। সুতরাং মানুষের চিকিৎসা বিভ্রাট কাটছেই না। দেশের যে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল বা ডাক্তারের চেম্বারে গেলেই রোগীদের এই দুর্ভোগের চিত্র আপনি দেখতে পারবেন। প্রায় প্রতিটি ঘরেই একাধিক রোগী আছে এবং প্রত্যেকের কাছে একাধিক চিকিৎসকের ফাইল ও প্রেসক্রিপশন আছে।
দরিদ্র ও স্বল্প শিক্ষিত মানুষ এই চিকিৎসা বিভ্রাট এড়াতে ও ব্যয় সংকুলন কমাতে বা ব্যয় সংকুলন করতে না পেরে দ্বারস্থ হচ্ছে ফার্মেসি বা হাতুড়ে ডাক্তারের। এতে স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়ছে, রোগ জটিল থেকে জটিলতর হচ্ছে, ব্যয় আরও বেড়ে যাচ্ছে। হাতে গোনা কিছু সৌভাগ্যবান ধনাঢ্য মানুষ এদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি বীতশ্রদ্ধা পোষণ করে ভারত, থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাচ্ছেন। আমাদের দেশে চিকিৎসা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত না হওয়ার কারণে চিকিৎসার ব্যয়ভার ব্যক্তিকেই বহন করতে হয়। সরকারি হাসপাতালের চিকিৎসা সুবিধা খুবই অপ্রতুল। সরকারি হাসপাতালের চিকিৎসা নিলেও অধিকাংশ ওষুধপত্র বা সার্জিক্যাল খরচের সিংহভাগ রোগীকেই বহন করতে হয়। এখন এই অবস্থা থেকে উত্তরণের পথ কি? আমি আমার কিছু ব্যক্তিগত পরামর্শ এক্ষেত্রে তুলে ধরতে চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচরের জন্য। 1. দেশে প্রচলিত বৈধ এবং স্বীকৃত চিকিৎসা পদ্ধতির একটি সমন্বয় প্রয়োজন। যিনি যে শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন এবং যে পদ্ধতির চিকিৎসা দেওয়ার জন্য তিনি লাইসেন্স প্রাপ্ত, তিনি শুধু সেই শাস্ত্রেরই চিকিৎসা দেবেন। এটি ইথিক্যাল প্র্যাকটিসের মধ্যে পড়ে এবং এতে ওষুধের ব্যবহার কমবে। প্রশ্ন উঠেছে, ডায়েট চার্ট কে নির্ধারণ করবেন? ডায়েটিশিয়ান নাকি ফিজিশিয়ান? একজন ডায়েটিশিয়ান 5-6 বছর ধরে শুধু পুষ্টি নিয়ে পড়াশোনা করেছেন। একজন চিকিৎসক নিশ্চয়ই জানেন, কিন্তু শুধু পুষ্টি বিষয়ে তিনি বিশেষজ্ঞ নন। তাহলে ডায়েট চার্টের জন্য যদি বলা হয়, অথবা আমরা যেটাকে বলছি যে খাওয়া দাওয়ার ব্যাপার বা অন্যান্য বিষয় লাইফস্টাইল ইত্যাদি যদি বলা হয়, সেই ক্ষেত্রে সঠিক পরামর্শ দেওয়ার যোগ্য ব্যক্তিটি হচ্ছেন একজন পুষ্টিবিদ বা একজন ডায়েটিশিয়ান। সুতরাং তিনি তার সেক্টরে চিকিৎসা দিবেন। যিনি যে সেক্টর থেকে পড়াশোনা করেছেন, লাইসেন্স নিয়েছেন, তিনি শুধু সেই সেক্টর চিকিৎসা দিবেন। তাহলে ওভারল্যাপিং হবে না এবং জটিলতা কমবে মনে হয়। নাম্বার 3, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি চিকিৎসা সেবা দিতে পারবে না। আমাদের দেশে ফার্মেসিতে যিনি বসেন তিনিও ডাক্তার, আর গ্রামে তো কোয়াক যারা আছেন বা হাতুড়ে যারা আছেন তারা তো আছেনই, এবং প্রচুর মানুষ এদের কাছ থেকে চিকিৎসা নেয় শুধুমাত্র এইসব ভোগান্তি এড়ানোর জন্য বা অন্যান্য জটিলতার কারণে খরচের ব্যাপার দিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি এতে খরচ কমে না, বরং আরও বাড়ে। দেখা গেছে যে এতে খরচ অনেক বেশি বাড়ে এবং ভুল চিকিৎসা হওয়ার যথেষ্ট নজির আছে এবং ঝুঁকি তো থেকেই যায়। 4, বিকল্প চিকিৎসাকে উন্নত করার লক্ষ্যে শিক্ষার মান, চিকিৎসকদের দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। পৃথিবী জুড়েই এখন বিশেষ করে ন্যাচারাল মেডিসিন যেটা, সেগুলোর চর্চা হচ্ছে এবং সেগুলো নিরাপদ হিসেবে চিহ্নিত হচ্ছে। সিনথেটিক বা অ্যালোপ্যাথি মেডিসিনের যে সমস্ত অ্যাডভার্স সাইড এফেক্টের কথা আমরা জানি, আমি বলছি না অ্যালোপ্যাথি চিকিৎসা খারাপ, প্রয়োজনে সেটি অবশ্যই নিতে হবে, কিন্তু যতক্ষণ সম্ভব তুলনামূলকভাবে কম খরচ এবং নিরাপদ চিকিৎসায় প্রথমে শুরু করা উচিত। যখন হয়তো অ্যাগ্রাভেশনটা বেড়ে যাবে, তখন আমরা ডেফিনেটলি যে কোনো চিকিৎসা পদ্ধতিতে, জীবন বাঁচানোর জন্য যে কোনো চিকিৎসা পদ্ধতিতে যেতে পারি। সরকারি চিকিৎসা সেবার পরিধি আরও বাড়াতে হবে। সরকারি যে চিকিৎসা সেবা কেন্দ্রগুলো আছে সেগুলোর পরিমাণও যেমন বাড়াতে হবে, সেখানে সেবার মান, বিশেষ করে ওষুধপত্র বা অন্যান্য বিষয়গুলো যেগুলো সরবরাহ করা হয় সেগুলো আরও বাড়াতে হবে। এবং একই সাথে বিকল্প চিকিৎসা কেন্দ্রিক সরকারি হাসপাতালও গড়ে ওঠা দরকার বলে আমি মনে করি। বিশ্বের অনেক দেশেই আছে, সেই বিশেষ করে ভারতে, শ্রীলঙ্কাতে আছে। এতে করে সাধারণ মানুষের কিছুটা উপকার তো নিশ্চয়ই হবে। আর এ সকল সমস্যার সমাধান না হলে চিকিৎসা বিভ্রাট থেকেই যাবে। চিকিৎসা মৌলিক চাহিদা মানুষের, সুতরাং চিকিৎসাকে আমরা এত একটি ঘোলাটে অবস্থার মধ্যে রেখে দিলে
সেটি জনস্বাস্থ্যের জন্য বেশ হুমকি হয়ে পড়বে। আমরা কোভিডকালীন সময় দেখেছি যে দেশে আমাদের চিকিৎসা ব্যবস্থায় যে সংকট, এটি সারা পৃথিবীব্যাপী আছে, কিন্তু তারপর আমাদের সংকটটা তীব্র আকারে ধারণ করেছে, কারণ আমাদের হাসপাতালগুলো এমনিতেই সবসময় ভর্তি থাকে 12 মাস। সেখানেই বাড়তি রোগীর চাপ সামলাতে ডাক্তারদের হিমশিম খেতে হচ্ছে, নার্সদের হিমশিম খেতে হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এই বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত এবং জনসাধারণেরও একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে যে ঠিক কোন রোগের জন্য কোন চিকিৎসকের কাছে যেতে হবে সেটি যদি তারা নির্ধারণ করতে পারেন সঠিকভাবে, এবং সরকারি যে সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠান আছে, চিকিৎসা সেবা কেন্দ্র আছে, সেগুলোতে তারা যান, তাহলে তাদের চিকিৎসা ব্যয় অনেক কমবে এবং অপচিকিৎসার হাত থেকে তারা রেহাই পাবেন বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন। আমাদের বক্তব্য, আমাদের কর্মকাণ্ডের ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, কোনো পরামর্শ থাকে, সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এতে আমাদের কাজ বা আমরা আরও বেশি সমৃদ্ধ হব। শুভকামনা সবার জন্য।